All right. Welcome to the platform of Biological Code. আমি মোহাম্মদ সালাউদ্দিন। তো আজকে ক্লাস 9 এর হিট চ্যাপ্টারের লেকচার 10 এবং আজকের লেকচারে আমরা সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্প সম্বন্ধে কথা বলবো। তো চলো আজকে লেকচার শুরু করছি। তো প্রথমত আমাদের প্রশ্ন আসে যে বাষ্প জিনিসটা কি। আমরা সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্প তো পড়বো, কিন্তু বাষ্প জিনিসটা আসলে কি। আমরা পদার্থের তিনটি অবস্থার কথা পড়েছিলাম, কঠিন, তরল এবং গ্যাসীয়। তো বাষ্প জিনিসটা কি, আমাদের যে জল থাকে অর্থাৎ যে জলটা আমরা পান করি সেই জলেরই বা কথায় সমুদ্রের জল হোক বা যে জলই হোক না কেন, সেই জলের গ্যাসীয় অবস্থা হচ্ছে কি বাষ্প। তাহলে বাষ্প জিনিসটা কি, বাষ্প কি, বাষ্প হলো জলের গ্যাসীয় অবস্থা। আচ্ছা এতটুকু তো বুঝলাম যে বাষ্প মানে আমরা জলের যে গ্যাসীয় অবস্থা সেটাকে বুঝছি, বা বাষ্প বা জলীয় বাষ্প যাই হোক। তো এই যে বাষ্পটা বা জলীয় বাষ্প এটা কি আমাদের পরিবেশের মধ্যে আছে? অবশ্যই পরিবেশের মধ্যে আছে। তাহলে প্রমাণ কি? প্রমাণ কি আমাদের পরিবেশের মধ্যে জলীয় বাষ্প যে আছে সেটা আমরা কিভাবে জানবো? এর জন্য আমরা একটা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা করব, খুবই সিম্পল। তোমরা কি করবে, একটা কাঁচের গ্লাস হোক বা স্টিলের গ্লাস যাই হোক না কেন নিয়ে নেবে। আমি এখানে ধরুন কাঁচের গ্লাস নিলাম, কারণ কাঁচের গ্লাস নিলে পরীক্ষাটা একটু বুঝতে সুবিধা হবে, ভালো হবে। তো এখানে আমি একটা কাঁচের গ্লাস নিয়েছি এরকম করে, ঠিক আছে। এই একটা ধরো কাঁচের গ্লাস। এরপর আমি কি করব, এই কাঁচের গ্লাসের মধ্যে আমি বরফের টুকরো দিয়ে দেব। এভাবে বরফের টুকরো এখানে দিয়ে দেব। বরফের যে কিউব যেগুলো হয় সেই বরফের কিউবগুলো এভাবে আমি উপরে এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। বরফের টুকরো এভাবে থাকলো। এবার কি করব, আমরা এটাকে পরিবেশের মধ্যে মানে পরিবেশে যে উষ্ণতা আছে সে তার মধ্যেই রেখে দেব, মানে সাধারণ টেম্পারেচারে রেখে দেব। তাহলে এটা যখন বরফ অবস্থা আছে, মানে আমি কি করছি, জলটা যখন বরফ অবস্থা আছে মানে এখনো কঠিন হয়ে আছে, তো গ্লাসের মধ্যে যে বরফগুলো আছে তার সর্বাধিক উষ্ণতা কত হবে? এর সর্বাধিক উষ্ণতা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ কি, কারণ এটা তো বরফ অবস্থা আছে, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি উঠে চলে যায় তাহলে এটা তো আর বরফ অবস্থায় থাকতে পারবে না। তাহলে সর্বাধিক উষ্ণতা বা ম্যাক্সিমাম উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডই হতে হবে। তাহলে এখন কি আছে, এটা বরফের টুকরো আছে এবং পরিবেশের মধ্যে জলীয় বাষ্প আছে। আমরা শুধু কি দেবো, এর প্রমাণটা দেবো যে হ্যাঁ পরিবেশের মধ্যে জলীয় বাষ্প আছে। এভাবে আশেপাশে অনেক কি আছে, জলীয় বাষ্প আছে বায়ুর মধ্যে, যেহেতু আমি খোলা পরিবেশে রেখে দিয়েছি এভাবে। তো এই ধরো জলীয় বাষ্প এভাবে আছে, ঠিক আছে। এবার এই যে গ্লাসের মধ্যে যে বরফ আছে তার উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আমি বললাম। তাহলে বরফগুলো যদি উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তো কি হবে, এই যে কাঁচের যে গ্লাস এর আশেপাশের উষ্ণতাও মানে পাত্রটা যে এই যে গায়ে বরাবর পুরোটা কত উষ্ণতা হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডই হবে। তাপীয় ওটা সাম্য দেবে, ওকে তাপ দেবে, নিয়ে কি করে দেবে, উষ্ণতাকে সমান করে দেবে, নিয়ে এরও উষ্ণতাকে কি করবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডই করে দেবে। এর ফলে কি হবে, এর ফলে এই যে গ্লাসের আশেপাশে যে সমস্ত জলীয় বাষ্পগুলো ছিল এগুলো কি হবে, এই কাঁচের পাত্রের গায়ে জমা হয়ে যাবে, মানে গ্লাসটার গায়ে এভাবে বিন্দু বিন্দু ভাবে জমা হয়ে থাকবে, এইভাবে এভাবে এভাবে জমা হয়ে যাবে। এবং আমরা দেখতে পাবো কি যে পরিবেশের মধ্যে জলীয় বাষ্প আছে, কারণ এই যে জলীয় বাষ্প যেগুলো ছিল এগুলোই কি হয়েছে, ঘনীভূত হয়ে কি হয়েছে, পাত্রের গায়ে জমা হয়ে গেছে।
এবং বিন্দু বিন্দু জলকণা আকারে কি হয়েছে, জমা হয়েছে। তারপরে এই ফোঁটাগুলো কি বিন্দু বিন্দু জলকণা। এটা ক্লিয়ার হলো? এবার আমরা দেখব যে জলীয় বাষ্প যে আমরা পড়লাম, এই জলীয় বাষ্পে আবার কি আছে, দুটো ভাগ হয়ে গেছে। জলীয় বাষ্প কি হয়েছে, দুটো ভাগ হয়ে গেছে। আমরা দেখলাম যে জলের যে গ্যাসীয় অবস্থা আছে বাষ্প বা জলীয় বাষ্প, এবং পরিবেশের মধ্যে জলীয় বাষ্প আছে, সেটা আমরা কি করলাম, প্রমাণ করলাম। এরপর আমরা জলীয় বাষ্পের দুটো ভাগ পড়ব। জলীয় বাষ্পকে কয় ভাগে ভাগ করা হয়? জলীয় বাষ্প হচ্ছে দুই ধরনের। এই যে আমরা সম্পৃক্ত বাষ্প এবং যেটাকে অসম্পৃক্ত বাষ্প বলছি, এটাই হচ্ছে জলীয় বাষ্পের দুটো ভাগ। তাহলে জলীয় বাষ্প কি হলো, কয় ধরনের হলো? জলীয় বাষ্প হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে সম্পৃক্ত এবং আরেকটা হচ্ছে অসম্পৃক্ত। ঠিক আছে, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। তো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত কাকে বলে, এবার আমরা এটা নিয়ে আলোচনা করব। তাহলে জলীয় বাষ্পের দুটো ভাগ আমরা কি কি পেলাম? একটা পেলাম সম্পৃক্ত এবং আরেকটা পেলাম অসম্পৃক্ত। তো চলো এবার আমরা প্রথমে সম্পৃক্ত যে বাষ্প সেটাকে নিয়ে কথা বলবো। সংজ্ঞা লেখার আগে আমরা প্রথমে একটা এক্সাম্পলের সাহায্যে বুঝি। তো সম্পৃক্ত বাষ্প জিনিসটা কি, দেখো কোনো মানে একটা উষ্ণতায়, যে কোনো উষ্ণতাতেই কি হবে, কোনো একটি আবদ্ধ ঘরে, কোনো একটি আবদ্ধ ঘরে যে কোনো উষ্ণতা হয়তো 30 ডিগ্রি হলো বা 25 ডিগ্রি হলো, যে কোনো উষ্ণতায় কোনো একটা আবদ্ধ ঘরে যতটুকু পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারবে, মানে সর্বাধিক, ধরে নাও ওই ঘরে সর্বাধিক 20 মিলিগ্রাম বা 20 mg জলীয় বাষ্প থাকতে পারবে। তো ওই অবস্থাতেই, ওই উষ্ণতাতে যদি ওই আবদ্ধ ঘরটাতে 20 মিলিগ্রাম জলীয় বাষ্পই থাকে, তাহলে সেই বাষ্পটাকে বলা হচ্ছে সম্পৃক্ত বাষ্প। তাহলে সম্পৃক্ত বাষ্প কি? সম্পৃক্ত বাষ্প কি, দেখো সম্পৃক্ত বাষ্প কি, নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ ঘরে সর্বাধিক যতটুকু পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারবে, ওই অবস্থায় যদি ততটুকুই জলীয় বাষ্প উপস্থিত থাকে, তারপর তোমার লিখে নেবে, তখন ওই বাষ্পটাকে কি বলা হবে, সম্পৃক্ত বাষ্প বলা হবে। তাহলে কি হলো, নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ ঘরে যদি সর্বাধিক পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে, মানে যার কারণে যতটুকু পরিমাণ
সর্বাধিক যতটুকু পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারবে ঠিক ততটুকু পরিমাণই যদি জলীয় বাষ্প ওই অবস্থায় থাকে, উপস্থিত থাকে, তাহলে বলা যাবে কি যে ওই বাষ্পটা হচ্ছে কি সম্পৃক্ত বাষ্প। মানে ধরে নাও 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, একটা আবদ্ধ ঘর, একটা আবদ্ধ ঘর, এবং এই অবস্থাতে ধরে নাও 25 mg, এই 25 mg জলীয় বাষ্প এর মধ্যে থাকতে পারবে। তখন আমরা কি বলবো যে হ্যাঁ ধরো 25 mg এখানে জলীয় বাষ্প থাকতে পারবে এবং ওই অবস্থাতে 25 mg জলীয় বাষ্প আছে, মানে এই নির্দিষ্ট উষ্ণতাতে এইখানে এখন 25 mg জলীয় বাষ্পই আছে। তখন আমরা বলবো কি যে ওখানকার বাষ্পটা হচ্ছে সম্পৃক্ত বাষ্প। ঠিক আছে, তো এই ছিল সম্পৃক্ত বাষ্প। এরপরে আমরা আসবো অসম্পৃক্ত বাষ্পে। এরপর নেক্সট আমরা আলোচনা করব অসম্পৃক্ত বাষ্প নিয়ে। তো সম্পৃক্ত বাষ্পতে আমরা কি দেখলাম যে একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা আবদ্ধ স্থানে ওই উষ্ণতায় যতটুকু পরিমাণ জলীয় বাষ্প থাকার মানে ম্যাক্সিমাম যতটুকু জলীয় বাষ্প থাকতে পারবে ওই উষ্ণতাতে যদি অতটুকুই জলীয় বাষ্প ওই সময় উপস্থিত থাকে তাহলে সেই বাষ্পটাকে সম্পৃক্ত বাষ্প, মানে সর্বাধিক বাষ্প যদি উপস্থিত থাকে। কিন্তু অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে কী হবে, সর্বাধিক জলীয় বাষ্প উপস্থিত থাকবে না, মানে ব্যাপারটা পুরো উল্টো হয়ে যাবে। তাহলে সংজ্ঞাটা কী হবে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ ঘরে যদি ওই উষ্ণতায় সর্বাধিক বাষ্প অপেক্ষা কম বাষ্প উপস্থিত থাকে তাহলে সেই বাষ্পটা হচ্ছে কি অসম্পৃক্ত বাষ্প। তাহলে অসম্পৃক্ত বাষ্প কি, নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ স্থানে ওই উষ্ণতায় সর্বাধিক জলীয় বাষ্প অপেক্ষা কম জলীয় বাষ্প যদি উপস্থিত থাকে তাহলে ওই বাষ্পকে কি বলা হবে, অসম্পৃক্ত বাষ্প বলা হয়। তোমরা সংজ্ঞাগুলো আরো ভালোভাবে হয়তো বুকে পেয়ে যাবে, সহায়িকা বইয়ে বা হোক বা তোমার টেক্সট বুকে হোক, তোমরা আরো ভালোভাবে লিখে দিবে। তো সম্পৃক্ত বাষ্পতে সর্বাধিক পরিমাণ জলীয় বাষ্প থাকছিল, তো অসম্পৃক্ত বাষ্পে কি হবে সর্বাধিকের থেকে কম থাকবে। মানে ধরে নাও 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটা জায়গায় ধরলাম 25 mg জলীয় বাষ্প মানে ম্যাক্সিমাম গ্রহণ করতে পারবে ওই জায়গাটা, মানে ওই জায়গাটার মধ্যে গ্রহণ তো নয় ধরবে এক কথা, এই জায়গাটার মধ্যে ধরবে। কিন্তু ওই উষ্ণতায় এখন কত জলীয় বাষ্প আছে, 20 mg জলীয় বাষ্প আছে, মানে সর্বাধিকের থেকে একটু কম আছে, তাহলে এখানকার বাষ্পটা কি হবে অসম্পৃক্ত হবে, কারণ সর্বাধিক 25 mg ওখানে ধারণ ক্ষমতা আছে, মানে ধরতে পারবে, রাখতে পারবে, সহ্য করতে পারবে এতটুকু। কিন্তু আমার সর্বাধিকের থেকে কম আছে, তাহলে সেটাকে বলা হবে কি, সেটাকে বলা হবে অসম্পৃক্ত বাষ্প, ঠিক আছে, সর্বাধিকের থেকে কম আছে। এবার আমরা এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পের মধ্যে কি দেখবো, পার্থক্য দেখবো, যে সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্পের মধ্যে পার্থক্য কি কি আছে। তো চলো তাহলে তোমরা অসম্পৃক্ত বাষ্পটা লিখে নাও
এবার আমরা কি লিখবো, পার্থক্য লিখবো। রেডি? একদিকে তোমার লিখবে অসম্পৃক্ত বাষ্প এবং আরেকদিকে লিখবে সম্পৃক্ত বাষ্প। আচ্ছা এই উপরটাকে মিটিয়ে দিই, তাহলে আমরা আর একটু জায়গা পাবো। এবার তোমরা একদিকে লেখো সম্পৃক্ত এবং আরেকদিকে লিখতে হবে অসম্পৃক্ত। তো সমস্ত পার্থক্যের মতো এই পার্থক্য কি হবে, প্রথমে আমরা সংজ্ঞা লিখবো। তো 1 নম্বরের পয়েন্টে তোমরা কি লিখবে, সংজ্ঞা লিখবে, যেটা আমি লিখে দিলাম এখানে, এখানেও তাই হবে সংজ্ঞা। 2 নম্বর পয়েন্টে আমরা দেখবো এবার, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে, আমরা যদি উষ্ণতাকে বাড়িয়ে দিই, মানে ধরে নাও কোনো জায়গাতে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আছে, তো আমরা সেটাকে কি করলাম, তাপ দিয়ে 35 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, মানে আমরা উষ্ণতা বাড়ালাম। ও কি করলাম, চাপকে যদি কমাই, আমরা যদি উষ্ণতা বাড়াই এবং চাপ কমাই, তাহলে রেজাল্ট হিসেবে আমরা কি পাবো, ফলাফল কি পাবো, কি হবে, সম্পৃক্ত বাষ্প কি হবে, সম্পৃক্ত বাষ্প কিসে পরিণত হবে, অসম্পৃক্ত বাষ্পতে পরিণত হবে। কি হবে, সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত হয়ে পড়বে। কিভাবে হবে আমি বলছি। তাহলে কি করলাম, উষ্ণতাকে বাড়িয়ে দিলাম এবং চাপকে কমিয়ে দিলাম, তখন আমরা রেজাল্ট হিসেবে কি পাচ্ছি, কোনো একটা জায়গার সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্পে পরিণত হচ্ছে। ধরে নাও 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, কোনো একটা জায়গায় 25 মিলিগ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারে। তাহলে আমি যদি তাপ বাড়িয়ে দিই, মানে ধরে নাও 40 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, তাহলে তো এর ধারণ ক্ষমতা বাড়বে। তাপ বাড়ছে মানে কি, আয়তন কি করছে, বেড়ে যাচ্ছে, তার ফলে এর ধারণ ক্ষমতা বাড়বে। নিয়ে এখন ধরে নাও এর ধারণ ক্ষমতা কি হচ্ছে, 30 মিলিগ্রাম হলো। ধারণ ক্ষমতা বাড়ছে, ঠিক আছে, তাপ বাড়লাম, ধারণ ক্ষমতা বাড়লো, কিন্তু জলীয় বাষ্পটা তো 25 গ্রামই থাকছে, মানে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এখানে 30 মিলিগ্রাম ধরে নাও জলীয় বাষ্প থাকতে পারে ম্যাক্সিমাম, কিন্তু এখানে তো 25 গ্রাম ছিল। জলীয় বাষ্পের পরিমাণ তো বাড়ছে না, তাপ বাড়লামে জলীয় বাষ্পের পরিমাণ তো বাড়ছে না, জলীয় বাষ্পটা কনস্ট্যান্ট থাকছে, বাড়ছে না। তার ফলে কি হচ্ছে, এখানকার যে সম্পৃক্ত বাষ্পটা ছিল, তাপ বাড়িয়ে দেওয়ার ফলে, মানে উষ্ণতা যখন বৃদ্ধি পেল, তাপ দিলাম, তার ফলে উষ্ণতা বৃদ্ধি পেলো। তাহলে উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়ে গেল, জায়গাটা অসম্পৃক্ত বাষ্পে পরিণত হলো। তাহলে এই পয়েন্টটা আমরা বুঝতে পারছি। দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 25 মিলিগ্রাম জলীয় বাষ্প কোনো একটা জায়গায় থাকছিল, ভালো কথা। তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড যখন আমি করছি, এ তো ধারণ ক্ষমতা বাড়বে। সাপোজ ধরে নিলাম ও ধারণ ক্ষমতা হবে 30 মিলিগ্রাম, কিন্তু ধারণ ক্ষমতা বাড়ছে, ঠিক আছে, কিন্তু আমার জলীয় বাষ্পের পরিমাণ তো বাড়ছেই না। ও তো 25 মিলিগ্রাম প্রথমে ছিল, 25 মিলিগ্রামই থাকবে, কিন্তু যখন সম্পৃক্ত অবস্থা হয়েছিল, কিন্তু এখন ধারণ ক্ষমতা 30 মিলিগ্রাম হয়ে গেছে, কিন্তু আছে 25 মিলিগ্রাম। তাহলে সেটা এখন কি এটা সম্পৃক্ত থাকবে, অসম্পৃক্ত বাষ্পে এটা পরিণত হয়ে যাবে। একই রকম ভাবে এই পয়েন্টে আমরা এবার কি করবো, এদিকে উল্টো ভাবে লিখবো। দেখো কি হবে, আমরা যদি উষ্ণতাকে কমিয়ে দিই এবং চাপকে যদি বাড়িয়ে দিই, তো রেজাল্ট আমরা কি পাবো, আমরা পাবো অসম্পৃক্ত বাষ্প কি হবে, অসম্পৃক্ত বাষ্প সম্পৃক্ত হবে। কিভাবে দেখো, ধরো নাও 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ছিল এবং তখন ওখানে আমার 30 মিলিগ্রাম জলীয় বাষ্প ওই জায়গাতে ছিল, সর্বাধিক নয় কিন্তু, মানে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে ধরলাম আমার 40 মিলিগ্রাম, 35 মিলিগ্রাম
জলীয় বাষ্প ধারণ করতে পারবে। কিন্তু এখন 40 ডিগ্রিতে আছে কত, 30 মিলিগ্রাম জলীয় বাষ্প আছে, মানে অসম্পৃক্ত হয়ে আছে। এখন আমি কি করলাম, উষ্ণতা কমিয়ে দিলাম, মানে তাপ রিলিজ করে দিলাম, নিয়ে উষ্ণতা কমে কত হলো, 30 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। 30 ডিগ্রি সেন্টিগ্রেড যখন হচ্ছে, তার মানে কি হবে, এর ধারণ ক্ষমতা কি হবে, কমবে। মানে এখন ধরো 30 ডিগ্রি সেন্টিগ্রেডে এর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হয়ে গেল 30 মিলিগ্রাম, এবং আছে কত, 30 মিলিগ্রামে আছে। তার মানে এটা কি হয়ে গেল, সম্পৃক্ত বাষ্পে পরিণত হয়ে গেল। ব্যাপারটা আমি আরেকবার বলছি, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটি জায়গাতে ধরে নাও 30 মিলিগ্রাম জলীয় বাষ্প আছে, কিন্তু 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই আবদ্ধ স্থানে ম্যাক্সিমাম 35 মিলিগ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারবে, কিন্তু আছে তো 30 মিলিগ্রাম। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এ অসম্পৃক্ত হয়ে আছে। তো আমি কি করলাম, একে সম্পৃক্ত করার জন্য তাপের ডিক্রিজ করলাম, মানে তাপ রিলিজ করছি, ছেড়ে দিচ্ছি, যার ফলে এর উষ্ণতা মান কি হচ্ছে, কমে যাচ্ছে। যার ফলে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিলিগ্রাম সে কী করছে, জলীয় বাষ্প ধারণ করতে পারছে, এবং আছে কত, এখন 30 মিলিগ্রাম জলীয় বাষ্প আছে। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই স্থানটা কী হয়ে গেল, সম্পৃক্ত বাষ্প দ্বারা পরিণত হয়ে গেল, মানে সম্পৃক্ত বাষ্প হয়ে যায়, এই জায়গাটা সম্পৃক্ত হয়ে পড়ছে, যেহেতু কি ম্যাক্সিমাম যতটুকু ধরতে পারবে জলীয় বাষ্প সেটা পূর্ণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে মূল ব্যাপার হচ্ছে কি, ধারণ ক্ষমতা। এখানে আমরা কি দেখছিলাম, ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা এখানে বৃদ্ধি পাচ্ছিল, যার ফলে কি হচ্ছে, আরো বেশি বেশি করে জলীয় বাষ্প ঢুকতে পারছিল, যার ফলে অসম্পৃক্ত হয়ে পড়ছে জায়গাটা। কিন্তু এই জায়গাতে এসে কি দেখা যাচ্ছে, কি যখন আমি উষ্ণতাকে ডিক্রিজ করছি, তখন আমার ধারণ ক্ষমতা হচ্ছে কি, কমে যাচ্ছে। ধারণ, বোর্ডটা ছোট তো অসুবিধা হচ্ছে, ধারণ ক্ষমতা কি হবে, কমে যাচ্ছে, যার ফলে আমার কম উষ্ণতাতেই ওই জায়গাটা কি হয়ে গেল, সম্পৃক্ত বাষ্প দ্বারা পূর্ণ হয়ে গেল, মানে এক কথায় বাষ্পটা সম্পৃক্ত হয়ে গেল, ওই জায়গাটা সম্পৃক্ত হয়ে পড়লো। নেক্সট আমরা দেখব পয়েন্ট, আমরা দেখব কি 3 নম্বর পয়েন্ট দেখব না এবার। তো কি হয়, সম্পৃক্ত যে বাষ্প আছে এটি কি করে, তরলের সংস্পর্শে সাম্য অবস্থা থাকে। তাহলে সম্পৃক্ত বাষ্প কি হয়, তরলের সংস্পর্শে সাম্য অবস্থায় বা ইকুইলিব্রিয়াম থাকবে। পার্থক্যটা একটু মানে ভালোভাবে বুঝতে হবে, কোনো জায়গায় যদি প্রবলেম হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে দাদা আমি এই জায়গাটা বুঝতে পারিনি, কারণ ভালোভাবে বুঝতে হবে জায়গাটা। হ্যাঁ, এবং অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে কি হয়, সাম্য, পুরোটা আমি লিখছি না, সাম্য অবস্থায় থাকে না, এটা লিখে দিচ্ছি, তোমরা পুরোটা লিখে নেবে, সাম্য অবস্থায় থাকে না। এবার কিভাবে দেখো সাম্য অবস্থায় থাকছে, আমি ধরে নিলাম যে এখানে একটা পাত্র আছে, উপরে আমি একটা কভার দিয়ে দিয়েছি, এবং এর ভিতরে জল আছে, এভাবে জলটা নীল কালারের দিই, এখানে জল আছে ধরলো, উষ্ণ জল, এবং এখান থেকে কি উঠছে, জলীয় বাষ্প এভাবে উঠছে, জলীয় বাষ্পগুলো উঠছে এবং উপরে গিয়ে এভাবে জমা হচ্ছে। তাহলে এক টাইমে গিয়ে কী হবে, যতটুকু পরিমাণ উষ্ণতা মানে বেড়ে যতটুকু পরিমাণ জলীয় বাষ্প এখানে ধরতে পারবে, ধরবে যে সবাই, ব্যাপারটা কী হবে, সম্পৃক্ত হবে, নিয়ে ওপরে গিয়ে এই জলীয় বাষ্পগুলো কী হবে, ঘনীভূত হবে, এইভাবে ফোটা ফোটা হয়ে জমবে, ওগুলোই আবার তখন কী হবে, আবার নিচের দিকে পড়বে, আবার এখানে উষ্ণতার সংস্পর্শে আসবে, সেগুলো জলীয় বাষ্পে পরিণত হবে, আবার উপরে যাবে। অর্থাৎ এই যে পদ্ধতিটা রিসাইকেল হয়েই চলবে। মানে ধরে নাও জলীয় বাষ্প এখানে উঠলো, আবার এখানে ঘনীভবন প্রক্রিয়ায় ফোটা ফোটা জলবিন্দু আকারে জমলো,
আবার ওগুলোকে আবার নিচে আসবে, আবার এই জলীয় বাষ্প সংস্পর্শে উষ্ণ হবে, আবার উপরে যাবে, নিয়ে এভাবে কি হবে, সাম্যাবস্থা এভাবে চলতে হবে, মানে পদ্ধতিটা চলতেই থাকবে। কিন্তু অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে এরকম হয় না, একমাত্র যখন এই জায়গাটা সম্পৃক্ত হচ্ছে তখনই দেখো এই পদ্ধতিটা কিন্তু কি হচ্ছে, সাম্যাবস্থায় মানে রিসাইকেল হয়ে চলতেই থাকছে। যেমন জল এখান থেকে দেখো জলীয় বাষ্প উঠলো, ঘনীভবন হলো, জলগুলো আবার নিচের দিকে পড়লো, আবার এগুলো উষ্ণ হয়ে আবার জলীয় বাষ্প পরিণত হলো, আবার উপরে গিয়ে জমা হলো, মানে মোদ্দা কথা হচ্ছে জায়গাটাকে সম্পৃক্ত হতে হবে। তো এই ছিল আজকের লেকচার, তাপের লেকচার নাম্বার 10। আমরা আজকে সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্প সম্বন্ধে আলোচনা করলাম। তো কোনো জায়গায় যদি প্রবলেম হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে, দাদা আমি ওই জায়গাটা বুঝতে পারিনি, একবার বুঝিয়ে দেন। একবার না, আমি অনেকবার বুঝিয়ে দেবো, যতবার তোমাদের প্রবলেম হবে আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই। এবং যদি আমাদের লেকচার ভালো লেগেছে তাহলে লাইক করবে, কমেন্ট তো করতেই বললাম যে কমেন্ট বেশি বেশি করে করো, কোন জায়গাটা সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে আমাকে বলো, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের সঙ্গে যুক্ত থাকো, কারণ আমরা এডুকেশনাল ভিডিও সবসময় আমাদের চ্যানেলে দিয়ে থাকছি। প্রত্যেক উইকে তোমাদের জন্য একটা করে এডুকেশনাল ভিডিও অবশ্যই থাকবে, নিউ লেকচার প্রত্যেক উইকে একটা করে আসবে। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমাদের ক্লাসের লেকচারগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। এবং ভিডিওকে আমাদেরকে ভালোবাসা দাও, এরকম করে অনেক আগ্রহ দেখাও, ঠিক আছে? তো আজকের ক্লাসের জন্য অনেক অনেক থ্যাংক ইউ। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।